অথৈ আর লতা দুই যা মিলে দুপুরের জন্য রান্না করছে। লতা বসে রান্না করছে আর অথৈ হাতে হাতে এগিয়ে দিচ্ছে। টুকটাক গল্পের মাঝে মাঝে হাসি ঠাট্টা করছে দুজন। এমন সময় মরিয়ম বেগম রান্নাঘরে ঢুকে বললেন, মেজ বউ, রান্না কত দূর? এই তো মা, প্রায় হয়ে এলো। আপনি গোসল সেরে আসতে আসতে আমার হয়ে যাবে। আচ্ছা, আমি গোসলে যাচ্ছি, তাড়াতাড়ি হাত চালাও, সবার খিদে লেগে গেছে। আচ্ছা মা, আপনি আসার আগেই আমার হয়ে যাবে। আর শোনো, এখানে দুই বউই আছো, এখনই বলে দেই। কি বলবেন মা, বলুন। সামনে রোজা আসছে, তাই নতুন করে বলার কিছু নাই। তোমরা যা জানানোর তা তোমাদের বাড়িতে জানিয়ে দিও। অথৈ অনেকটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালেন। অথৈ বুঝতে পারলেন না বাড়িতে কি জানানোর কথা বলল তার শাশুড়ি। লতার মুখের দিকে তাকিয়ে দেখল লতার মুখটা শুকিয়ে গেছে, মাথা নিচু করে ফেলেছে মেয়েটা। অথৈ কিছু একটা বলতে চাইলে লতা তার হাত চেপে ধরে ইশারা করলো কিছু না বলার জন্য। অথৈকে কিছু না বলার জন্য বললেও অথৈ চুপ করে থাকলো না। লতা বিষয়টা জানলেও অথৈ জানে না, কারণ এই বাড়িতে নতুন। তাই অথৈ মরিয়ম বেগমকে জিজ্ঞেস করলো, আমাদের বাড়ি বলতে কি আপনি বাবার বাড়ি বুঝালেন মা? হ্যাঁ, কিন্তু কি জানানোর কথা বললেন? আমি তো নতুন, কি জানাতে হবে সেটা তো আমি জানি না। যদি পরিষ্কার করে বলতেন তাহলে ভালো হতো। সামনে রোজা, আর রোজার মাসে ইফতারি পাঠানোটা আমাদের এলাকার রেওয়াজ। সেটাই তোমার বাবাকে বলবে। আচ্ছা, বলবো মা। মরিয়ম বেগম চলে গেল। অথৈ লতার দিকে তাকিয়ে বলল, আপা, সত্যি কি এটা এই এলাকার রেওয়াজ? দেয় কেউ কেউ, সবাই দেয় এমন না। যার বাবার অনেক আছে তারা খুশি হয়ে হয়তো দেয়, কেউ কেউ দেয়, সেটা ঠিক আছে। অনেকে দেখা যায় খুশি হয়ে হয়তো মেয়ের বাড়িতে পাঠায়। কিন্তু মা যেভাবে বলে গেলেন সেটা শুনে তো মনে হলো বাধ্যতামূলক নিয়ম। এমন অনেক পরিবার আছে যাদের 3 বেলা ঠিক মতো খাবার জোটে না। তারা কিভাবে তাদের মেয়ের বাড়ি পণ্য সামগ্রী পাঠাবে? এই বাড়িতে অনেকটা বাধ্যতামূলকই। কিভাবে পাঠাবে সেটা দেখার বিষয় এদের না, পাঠাতে হবে, এটাই মূল কথা। কই, আমাদের বাড়িতে তো এমন কোনো নিয়ম নেই। তাহলে এখানে কেন? জানি না। কথাগুলো বলতে গিয়ে লতার দু চোখ ভিজে গেছে, সেটা অথৈয়ের চোখ এড়ালো না। অথৈ লতার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আপা, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। আগুনের ধোঁয়া লেগেছে, তাই চোখ থেকে পানি পড়ছে। কোনটা ধোঁয়ার পানি আর কোনটা কান্নার পানি সেটা আমি বুঝি। আমি দেখছি তুমি কাঁদছো, তাহলে লুকাতে চাইছো কেন? কি হয়েছে আপা? ভাইয়েরা যখন সব একসাথে ছিল আর বাবার শরীরে শক্তি ছিল, কষ্ট হলেও যেভাবে হোক ইফতারি সামগ্রী পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর তো বাবা অসুস্থ। বাবার সমস্ত ওষুধপত্রের খরচও ভাইদেরই চালাতে হয়। মা কোনো রকমে চলে ফিরে বেড়াচ্ছে, তারও অনেক ওষুধ লাগে। এবার বলো ভাইদের কি করে বলবো ইফতারি সামগ্রী পাঠাতে? আপা, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। তুমি মন খারাপ করো না, তোমাকে ও বাড়িতে কিছু জানাতে হবে না। আমি বলবো আমার বাবাকে উনি দিয়ে গেলেই হবে। তুমি এটা নিয়ে কষ্ট পেও না। গতবার রোজাতেও বাবার বাড়ি থেকে কিছু এনে দিতে পারিনি, আবার এবারও যদি না আনতে পারি তাহলে তো আর রক্ষে থাকবে না। কিচ্ছু হবে না, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। মাকে আমি বুঝিয়ে বলবো। গতবারের মারের দাগ হয়তো এখনও খুঁজলে পাওয়া যাবে 2-1টা। আমার অপরাধ ছিল, আমি ও বাড়িতে বলতে পারিনি ইফতারি সামগ্রী পাঠাতে। অথৈ লতার কথাগুলো শুনে থ মেরে গেল। কি বলবে বুঝে উঠতে পারছিল না, তবুও বলল, আপা, তুমি এখনই এত চিন্তা করো না তো। সময় আসুক, তখন সব দেখা যাবে। অথৈয়ের বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো। খবর গেলেই হয়তো মেয়ের সুখের জন্য সব পাঠিয়ে দিবে। তাই এসব নিয়ে অথৈয়ের কোনো খারাপ লাগা নেই। তার খারাপ লাগছে লতার কথা ভেবে। লতা বেচারি কি করবে এখন? 7-5 ভাবতে ভাবতে রান্না শেষ করলো দুজনে। রাতে খাওয়া দাওয়া শেষ। সুমন আর অথৈ শুয়ে আছে। সুমন বই পড়ছে আর অথৈ শুয়ে আছে পাশে। অথৈ মনে মনে ভাবছে সুমনকে কি লতার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী পাঠানোর কথাটা কি বলবো? ভয় লাগছে, আবার লতার জন্য খারাপও লাগছে। লতা যদি তার বাবার বাড়ি থেকে কিছু আনতে না পারে তাহলে তো লতাকে উঠতে বসতে কথা শোনাবে মা। আবার এদিকে সুজনের অত্যাচার তো আছেই।
একবার সাহস করে বলেই ফেলি, যা হবে পরে দেখা যাবে। সুমনের দিকে পাশ ফিরে অথই বলল, তোমার কিছুটা সময় হবে, কিছু কথা ছিল তোমার সাথে। 5 মিনিট অপেক্ষা করো, এই পৃষ্ঠাটা শেষ করে তোমার কথা শুনছি। আচ্ছা। অথই আরেক পাশ ফিরে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পার হয়ে গেল। অথয়ের চোখে ঘুম ধরে গেছে। সুমন বইটা টেবিলে রাখতে রাখতে বলল, অথই ঘুমিয়ে গেলে নাকি? অথই চোখে ঘুম নিয়েই বলল, ঘুম আসছে। কিছু একটা বলবে বলেছিলে, বলো এবার। কাল সকালে বলি, ঘুমে ধরে গেছে। আচ্ছা তাহলে ঘুমাও। কথাটা বলার পরপরই লতার কান্না ভেজা চোখের কথা মনে পড়ে গেল। না না, সকালে হবে না, এখনই বলতে হবে। আচ্ছা শোনো, আগে তুমি বলো, রাগারাগি করবে না। কি এমন কথা বলবে যে হঠাৎ আমার রাগের কথা আগে তোমার মাথায় আসলো? জানি না কেন আসলো, তবে মনে হলো তুমি রাগ করতে পারো, তাই বললাম। আচ্ছা রাগ করবো না, বলো। তোমার কাছে 1,000-5 টাকা হবে? আসার সময় মা কিছু টাকা দিয়েছিল, তার থেকে কিছু আছে আমার কাছে, আর বাকিটা তুমি দিলে হয়ে যেত। সুমন বেশ অবাক হয়ে অথয়ের দিকে তাকালো। অথয়ের টাকা কি করবে? কিছুক্ষণ অথয়ের দিকে তাকিয়ে থেকে বলল, সে না হয় দিলাম, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কী করবে তুমি? আজ দুপুরে মা আমাকে আর মেজো আপাকে বলেছে আমাদের বাড়িতে জানাতে যে সামনে রোজা, তাই ইফতারি সামগ্রী পাঠাতে। কি বলছো এসব? মা এ কথা বলেছে? হ্যাঁ, প্রতিবারই নাকি মেজো আপার বাড়ি থেকে পাঠায়, এবার তো আমিও আছি, তাই আমার বাবাকেও বলতে বলেছে। কিন্তু আমি না হয় বাড়িতে বললে বাবা সব পাঠিয়ে দিবে, কিন্তু আপার বাবার বাড়ির অবস্থা তো তুমি জানোই। তারপর ওনার বাবা নাকি অসুস্থ, আর ওনার এবং ভাবির মায়ের সমস্ত ওষুধ খরচ তার ভাইয়েরাই বহন করে। তার উপরে আপা কী করে বলবে এগুলো পাঠানোর কথা? তাই খুব কান্নাকাটি করছিল, সেই দুপুর থেকে মন খারাপ করে বেড়াচ্ছে। কই, আমাকে তো কেউ কখনো এ কথা জানায়নি, আর আমিও তো কখনো কিছু বুঝতে পারিনি। তুমি তো দেশের বাইরে ছিলে, তাই হয়তো নজরে আসেনি বিষয়টি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি টাকা দিয়ে কি করবে? আমি চাইছিলাম ইফতারি সামগ্রী হিসাবে যা যা লাগে সবটা তুমি আর আমি মিলে কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম। সবাই জানলো আপার বাবার বাড়ি থেকে এসেছে। এটা কি এই সমস্যার সমাধান হলো? তাছাড়া আর কি? না হলে তো মা উঠতে বসতে আপাকে কথা শোনাবে, আর মেজো ভাইও নাকি মারবে। ও বেচারি কি করবে বলো? কি, সুজন লতাকে মারধর করে? হ্যাঁ। এভাবে নিজের টাকা দিয়ে কয়টা রোজা পার করবে তুমি? এবারের মতো তো করি, তারপর দেখা যাবে। না, এই ব্যাধির চিকিৎসা এটা না। মানে? মানে কিছুই না। এবছর না হয় তুমি মায়ের মুখ আর সুজনের মায়ের আটকালে, সারা বছর তো আর তুমি সেটা পারবে না। তাই ইফতারি সামগ্রী রোগের চিকিৎসা অন্যভাবে করতে হবে, গোটা সমাজ থেকে দূর করা দরকার। কিন্তু সেটা তো আর আমি পারবো না। কিন্তু আমার বাড়িটা তো আমি চেষ্টা করে দেখতে পারি। দয়া করে তুমি এসব নিয়ে নতুন করে কোনো ঝামেলা করো না। তুমি কি চাও না লতার এই সমস্যা চিরতরে দূর হোক? চাই। তাহলে চুপ করে থাকো। কি করতে চাইছো তুমি? যা করি সেটা শুধু চুপচাপ দেখে যাও। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। তোমার আবার সকাল সকাল উঠতে হবে। অথয় আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। সুমনের উপর অথয়ের বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না যেটাতে আমি বা লতা কেউ ছোট হই। সুমন উঠে দেখল রহমান সাহেব বারান্দায় বসে আছে। রহমান সাহেবের সাথে কথা না বলেই সুমন তমার ঘরে ঢুকে তমাকে বলল, তমা কি করছিস? পড়ছিস নাকি? না ভাইয়া, পড়ছি না, এমনি বসে আছি। কিছু বলবে তুমি? আচ্ছা, সুজনের ঘরে গিয়ে দেখ তো সুজন আছে কিনা। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। শোন, যদি সুজন থাকে তাহলে তুই শুধু বলবি আব্বা ডাকছে। আচ্ছা ঠিক আছে। লতা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সুমনও বেরিয়ে রহমান সাহেবের কাছে গিয়ে বসলো। সুমন পাশে বসতেই রহমান সাহেব বলল, কিরে, সারাদিন কোথায় কোথায় থাকিস? বাড়িতেও তো তেমন একটা দেখি না। কোথায় আর থাকবো, এই ঘুরে ফিরে বেড়াই। বললি যে আর বিদেশে যাবি না, তাহলে দেশে কিছু একটা ব্যবসা বাণিজ্য শুরু কর। হ্যাঁ, সেটাই ভাবছি। কোন পথ ধরে যে এগিয়ে যাব সেটাই ঠিক করতে পারছি না। দেখি কি করা যায়। ভাবনার জন্য একটু সময় দরকার। দুজনে কথার মাঝে সুজন এসে বসলো সুমনের পাশে রাখা চেয়ারটাতে। আব্বা আমাকে ডেকেছিলেন? কই, আমি তো ডাকিনি। পাশ থেকে সুমন বলল,
আমি ডেকেছিলাম। তমা যে বলল আব্বা ডাকছে। আব্বার ঘরে আমি আসি, তাই আব্বার কথাই বলতে বলেছিলাম। ও আচ্ছা, কিছু বলবে? যা বলবে তাড়াতাড়ি বলো, আমার একটু বের হতে হবে। হ্যাঁ, কিছু কথা ছিল। তোর কি খুব তাড়া আছে? হ্যাঁ, একটা কাজ ছিল, সকাল সকাল বের হতে হবে। সমস্যা নাই, কি বলবে বলো। আচ্ছা, তোর জরুরি কাজ থাকলে তুই যা, রাতে ফিরলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে এসে শুনবো। সুজন বেরিয়ে গেল। সুমনও রহমান সাহেবকে রাতে থাকতে বলে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে এসে বসে আছে সুমন। অতই সুমনের জন্য খাবার এনে সুমনকে খাইয়ে নিতে বলল। অথই তার বাবার বাড়িতে কথা বলবে, তাই সুমনকে বলল, তোমার মোবাইলটা একটু দেবে? সুমন মোবাইলটা অথয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, তারপর কথা বলো। একটু পরে তো ভাইয়া বেরিয়ে যাবে, তখন আর মায়ের সাথে কথা বলতে পারবো না, তাই আগে কথা বলে তারপর খাচ্ছি। মাকে ইফতারি কথা না বললে আব্বাকে জানাবে কে? তাই আগে কথা বলে নেই, পরে খাচ্ছি। ইফতারের কথা এখনই কিছু বলো না বাড়িতে। কেন? আমি নিষেধ করছি তাই। আগে ভাগে না বললে কি করে হবে? গোছানোরও তো একটা ব্যাপার আছে। আমি নিষেধ করছি, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, তা হয়তো আছে। তাহলে কথা বাড়িও না, যা বলছি সেটা করো। এমনি কথা বলতে হয়, কথা বলো। ইফতারের কথা কিছু বলো না। কথাগুলো সুমন ধমকের সুরে বলে খেতে শুরু করলো। অথই আর কথা না বলে ঘাড় নাড়ালো শুধু। অথই তার ভাই এবং মায়ের সাথে ভালো মন্দ কথা শেষ করে সুমনের সাথে সামান্য একটু খেয়ে নিল। এদিকে লতা মন খারাপ করে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে, আমি কি করে বলবো মায়ের কাছে এই ইফতারি সামগ্রী পাঠাতে? আর কেউ না জানলেও আমি তো জানি তাদের সংসার কি করে চলে। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের। আর এর মধ্যে যদি তাকে নিয়ে ভাবতে হয় তাদের, তাহলে তো আমি মেয়ে নামে কলঙ্ক। শুধু তাদের কাছে নিয়ে গেছি, কখনো তার বিনিময়ে কিছুই করতে পারিনি। আমি আর ভাবতে পারছি না কিছু। মাঝে মাঝে মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতে হচ্ছে। একটা মেয়ের জীবনে বিয়ের পর সব থেকে বড় অবলম্বন হলো তার স্বামী। কিন্তু আমার কপাল দেখো, এমন এক স্বামী পেয়েছি যে সবারটা বোঝে, শুধু আমার ভালো লাগা মন্দ লাগা কোনোটাই তার চোখে পড়ে না। সাহস করে একবার কি সুজনকে বলে দেখব মাকে একটু বুঝিয়ে বলতে, নাকি বলতে গিয়ে উল্টো মার খাবো কে জানে। আমি আর কিছু ভাবতে পারছি না, কি করব আর কি হবে। নাকি আমার মাকে একবার বলেই দেখব, নাকি ভাইদের উপর এই মুহূর্তে বোঝা চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে? হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। কোন পথে গেলে আমি এর সমাধান পাবো বলে দাও আল্লাহ। সুজনকে কি বলবো একবার, যাই হয়ে যাক না কেন। আর সুজন আসলে ওর সাথে একবার কথা বলবো, মারলে মায়ের খাবো। তো আমি এই ইফতারির কথা কিছুতেই ও বাড়িতে বলতে পারবো না, তাতে আমার যা হয় হবে। তুমি রক্ষা করো আল্লাহ, তুমি একমাত্র ভরসা আমার। কথাগুলো ভাবতে ভাবতে লতা কখন যেন ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর মন নিয়ে ঘুমিয়েছে। কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারেনি। এদিকে অথই লতাকে কোথাও না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছে আশেপাশের বাড়িগুলোতে, কিন্তু লতা কোথাও নেই। হঠাৎ মনে পড়ল ঘরে ঘুমিয়ে নেই তো। ঘরে খুঁজতে এসে দেখে লতা ঘুমিয়ে আছে আর ছেলে ওর দাদির কাছে খেলছে। চারদিকে মাগরিবের আজান দিচ্ছে, তাই লতাকে ডাক দিল অথই। কয়েকবার ডাক দিলে লতা ধুসমুচে উঠে বসলো। অথয়কে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠেছে লতা। অথয়কে এভাবে ওর ঘরে দেখে বলল, আপা তুমি এখানে? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তোমাকে কোথাও না পেয়ে দেখতে এলাম তুমি ঘরে আছো কিনা। দেখলাম ঘুমিয়ে আছো, ডাকবো না ভেবে চলে যাচ্ছিলাম, পরে আজান দেওয়া শুনে ডাক দিলাম। আসলে মনটা ভালো লাগছিল না, চিন্তায় চিন্তায় শরীরটাও খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। অথই ঘরের লাইটটা জ্বালিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারছি আপা, এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা হবেই। বাইরে চলো, অন্ধকার হয়ে এলো। আমাদের দুজনকে এভাবে দেখলে আবার মা কথা শোনাবে। আবার এদিকে রিমা বলেছে সে নাকি কি পিঠে খাবে, সেটা বানাতে হবে, তা না হলে তো দুনিয়াদারি সব উল্টে যাবে। এই রিমার সমস্যাটা কি বুঝি না, নিজের স্বামীর সংসার সব ফেলে এখানে পড়ে থাকে, নিজে একটা কাজ তো করবেই না, আবার হুকুমের পর হুকুম চালিয়ে যাবে। ভালো লাগে না আর। এদিকে নিজের সমস্যা, ওদিকে তার জ্বালা। আছে থাকুক, তাতে সমস্যা নাই, কিন্তু সবার সাথে মিলেমিশে যদি চলে তাও পারা যায়। কিছু না করুক তাতেও দুঃখ নেই, কিন্তু এই কথা লাগায় এটাই ভালো লাগে না। আচ্ছা আপা, তুমি বাইরে এসো, আমি গেলাম।
আচ্ছা। রাতের খাওয়া দাওয়া শেষে সুমন, সুজন আর রহমান সাহেব একসাথে হয়েছে কথা বলার জন্য। এদিকে অথয়ের মনে ভয় কাজ করছে, সুমন কি বলবে আর কি বা হবে। অথয়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। লতাও বারবার জিজ্ঞেস করছে ওরা সবাই একসাথে কেন বসেছে। আমি তো নিজেই জানি না, তো লতাকে কি বলবো। সুজন বলল, কি হলো ভাইয়া, কি বলবে বলো। মা কই? কি জানি মা কই। বাইরে গিয়ে দেখ তো মা কই। বাইরে থাকলে ডাক দে মাকে। সুজন বাইরে এসে মরিয়ম বেগমকে ডেকে নিয়ে গেল। মরিয়ম বেগম এসে রহমান সাহেবের পাশে বসলো। মরিয়ম বেগমের চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুমন কি বলবে সেটা নিয়ে হয়তো চিন্তিত হয়ে পড়েছে। সুমন দরজায় তাকিয়ে দেখলো রিমা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। সুমন ডেকে বলল, কিরে রিমা, দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভেতরে আয়। রিমা ভিতরে এসে মায়ের পাশে বসলো। মরিয়ম বেগম সুমনের দিকে তাকিয়ে বলল, সবাইকে এভাবে ডাকলি, কিছু কি বলবি? হ্যাঁ মা। ও, তো কি বলবি বল। মা, সামনে তো রোজা, আর আমাদের তো উচিত রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী পাঠানো, তাই না? আর সেজন্যই তো সবাইকে ডাকা এখানে। সুমনের আচমকা এমন কথা শুনে সবাই সুমনের দিকে তাকালো। মরিয়ম বেগম আর রহমান সাহেব চুপ করে থাকলেও মুখ খুলল সুজন। হঠাৎ রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী পাঠাতে হবে কেন? ওরা কি পাঠাতে বলেছে? কি আজব, রিমা আমাদের বোন না? আর তাকে ভালো রাখাটাও তো আমাদেরই দায়িত্ব, তাই না? সেটা ওদের বলতে হবে কেন? এবার মরিয়ম বেগম বলল, এখানে ভালো খারাপ রাখার কথা আসছে কেন? আর তাছাড়া রিমা তো খারাপ নাই, ও তো ভালোই আছে। সুজন আবার বলল, যে কয় বছর বিয়ে হয়েছে কখনো তো ইফতারি পাঠায়নি, তাহলে হঠাৎ এবছর তুমি ইফতারি সামগ্রী পাঠাতে বলছো কেন? এত বছর পাঠাসনি তো কি হয়েছে, এবছর থেকে পাঠাবি, তাতে তো আমি সমস্যা কিছু দেখছি না। রহমান সাহেব বসে বসে শুধু সবার কথা শুনছে। কেউ বুঝতে না পারলেও রহমান সাহেব ঠিকই বুঝতে পেরেছে সুমন কেন এই কথাগুলো বলছে। নিশ্চয় আবার বউদের বলেছে বাপের বাড়ি থেকে ইফতারি পাঠানোর কথা। এই ইফতারি সামগ্রী পাঠানোর বিষয়টা রহমান সাহেবও সমর্থন করে না। মরিয়ম বেগমের সাথে প্রতি বছরই এটা নিয়ে ঝগড়া লাগে। মরিয়ম বেগমকে দু এক কথা বললে সংসারে অশান্তি হয়, তাই মুখের কথায় দু একবার নিষেধ করলেও জোরালোভাবে তেমন কিছু করতে পারেনি কখনো, সংসারের ঝামেলার ভয়ে। রহমান সাহেব মনে মনে খুশি হলেন, যাক, এবার অন্তত মরিয়মের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা লোক এসেছে। সুজন বলল, যদি মনে করো যে ইফতারি সামগ্রী পাঠাবে তাহলে কিনে পাঠিয়ে দাও, এভাবে সবাইকে ডাকার মানে কি? রিমার গার্জিয়ান তো আমি একা না যে একাই সব সিদ্ধান্ত নেব। তুই, মা, আব্বা, আমরা সবাই তোর গার্জিয়ান। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে জানানো উচিত বলে আমার মনে হয়েছিল, তাই তোদের ডাকলাম। আর আমার দ্বারা একা তো আর অত টাকা খরচ করে এতগুলো জিনিস কিনে পাঠানো সম্ভব না। বাইরে থেকে যা টাকা পয়সা এনেছিলাম এই 2 মাস তো সেই টাকা দিয়েই চলছি। আমার তো আর অঢাল টাকা নেই যে আমি একাই সবটা করতে পারবো। তুই আসিস, তুই কিছু দিলি, আব্বা কিছু দিল, আর আমি কিছু দিয়ে মিলেমিশে কিনলে কারোর উপরেই আর তেমন একটা চাপ পড়বে না। কি বলো মা, আমি কি ভুল কিছু বললাম? মরিয়ম সুমনের দিকে তাকিয়ে বলল, তোর আব্বাকে টাকা দিতে বলিস কোন হিসাবে? তুই কি জানিস না তোদের দেওয়া হাত খরচেই তোর আব্বা চলে, আলাদা করে তোর আব্বার টাকা কোথায় পাবে? আব্বার কাছে টাকা নাই মানলাম, তোমার কাছে থাকলে সেটা দাও, আমি কোথায় পাবো টাকা? সুজন এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সুমনকে বলল, ভাইয়া, তুমি কি শুরু করছো এগুলো? আমি কিছুই বুঝতেছি না। যদি রিমার শ্বশুরবাড়িতে কিছু দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দাও, আর না থাকলে দিও না। এত বছর যখন আমরা দেইনি, তাহলে এবছর আমাদের কেন দিতে হবে? আর এমন তো না যে রিমার শ্বশুরবাড়ি থেকে দিতে বলা হয়েছে। তোদের মতো সবাই কি ফকির মিসকিন নাকি যে তাদের বাড়ির বউকে পাঠাবে তোদের বাড়ি ইফতারি সামগ্রী নেওয়ার জন্য? মানে কি, কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না, আর যেটা বলার সেটা আমি স্পষ্ট ভাষায় বলেছি। সবাই মিলে টাকা দে, আমি ইফতারি সামগ্রী কিনে রিমার শ্বশুরবাড়ি দিয়ে আসবো। এই মুহূর্তে আমি কোনো টাকা দিতে পারবো না। তোমার যদি টাকার সমস্যা মনে হয় তাহলে দিও না। এর কাছে ওর কাছে টাকা চেয়ে ইফতারি সামগ্রী কিনে দিতে হবে, এটা কেমন কথা ভাইয়া? আর আমার ব্যবসার অবস্থা তো তুমি জানো। এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সা দেওয়ার মতো পরিস্থিতি নাই, টাকা পয়সা দিতে পারবো না। কি হলো আব্বা মা, তোমরা দুজন চুপ করে আছো কেন? কিছু তো অন্তত বলো। রহমান সাহেব এবার মুখ খুললেন।
দেখ বাবা, আমার অবস্থা তো তুই জানিস। দেখ সুজন কিছু দিতে পারে কিনা। সুজন আর তুই দুজন মিলে যা কেনার কিনে দিয়ায়। একতরফা শুধু আমরা ছেলের বউদের বাপের বাড়ি থেকে নিয়ে আসব, সেটা তো আর হয় না। মেয়ের বাড়িতে দেওয়াও তো আমাদের দায়িত্ব। সুজন বলল, আব্বা আপনি তো জানেন আমার অবস্থা। আমার কি ব্যবসা থেকে লাখ লাখ টাকা আসে যে সেটা দিয়ে দেব? আর আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো যাচ্ছে না। ভাইয়া যদি পারে তাহলে ভাইয়া কিনে দিয়ে আসুক, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এবার সুমন রেগে গিয়ে ধমক দিয়ে সুজনকে বলল, ও নিজের বোনের বেলায় তুমি ইফতারি সামগ্রী কিনতে টাকা দিতে পারবে না, কিন্তু অন্যের বোনের বেলায় তুমি ঠিকই গায়ে হাত তুলে তাকে ক্ষতবিক্ষত করে দিতে পারো। মানে কি? এসব কি বলছো তুমি? আমি এমন কঠিন কোনো কথা বলিনি যে তোর সেটা বুঝতে অসুবিধা হবে। মনে করে দেখ তো, গতবার লতা যখন তার বাবার বাড়িতে বলতে পারেনি ইফতারি সামগ্রী পাঠানোর কথা, তখন তার সাথে কি কি করেছিলি মনে করে দেখ তো। সে বলতে পারেনি কারণ তার ভাইদের সংসার আলাদা, তার ভাইদেরই চালাতে হয় তার বাবা মাকে। তারাও কেউ কোটি কোটি টাকা ইনকাম করে না। তোর যেমন টাকার সমস্যা তাদেরও এমনটা থাকতে পারে, কিন্তু তোরা কোনো কিছু তোয়াক্কা না করে একতরফা তাদের উপর সব কিছু চাপিয়ে দিস। তোমাকে এসব কথা কে বললো, আমাকে কে বললো সেটা তো তোর জানার বিষয় না। তুই কি কি করেছিলি সেটা তুই মনে করে দেখ। আজ তোর সব কিছু থেকেও কিছু টাকা বের করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই মানুষটার ভাইদের অবস্থা তুইও জানিস, তাহলে কিভাবে পারলি তার উপর এভাবে অত্যাচার করতে? সুজন কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলল। রিমা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, কিন্তু এবার বলল, ভাইয়া আমার শ্বশুরবাড়ি থেকে তো ওরা কিছু চায়নি, তাহলে বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? তাদেরই সব সময় চাইতে হবে কেন? আমাদের বাড়ির বউদের যদি তাদের বাপের বাড়ি থেকে এসব জিনিস এনে দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে তো তোর বাপ ভাইদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের দেওয়াও তোর কর্তব্যের মধ্যে পড়ে। রিমা এবার মরিয়ম বেগমের দিকে তাকালো। রিমা কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, আমি এসবের কিছু জানি না ভাইয়া, আর আমার শ্বশুরবাড়িতে কখনো কোনো দিন এগুলো চাইনি। তারা যদি না চেয়ে থাকে তাহলে তোরা কেন চাইলি? তোর শ্বশুরবাড়ির সবাই অনেক বড় লোক, তাদের সব আছে, তাই তোর ভাইদের কাছ থেকে তারা এসবের কিছুই চায়নি, তাই না? কিন্তু তুই একটা কথা আমাকে বলতো, তোর ভাইরা কি এতটাই গরিব যে বউদের বাপের বাড়ি থেকে ইফতারি সামগ্রী আসবে, তারপর আমাদের মুখে ইফতারি উঠবে? তা না হলে উঠবে না। আমাদের অবস্থাটা কি এতই খারাপ? আমি এতদিন দেশের বাইরে ছিলাম, যা পেরেছি ইনকাম করেছি, কম তো করিনি ইনকাম। সুজন ব্যবসা বাণিজ্য যেটুকু চালায়, ছেলে বউ নিয়ে সংসার খুব ভালোভাবে চলবে আমার জানা মতে। আব্বা কিছু না করুক, আমরা দুই ভাই তো করি, সেখানে আব্বার হাত খরচ চলে যাবে। তাহলে বউয়ের শ্বশুরবাড়ি থেকে কেন ইফতারি সামগ্রী আনতে হবে আমাদের? ভাইয়া তোমার কানে এসব কথা লাগিয়েছে কে? সুজন একদম উল্টোপাল্টা কথা বলবি না। আমার দুটো কান আছে, দুটো চোখ আছে, এমন না যে আমি চোখে দেখি না, কানে শুনি না। তুই হয়তো অনেক কিছু দেখে না দেখার ভান করিস, বুঝেও না বুঝিস, কিন্তু আমি তোর মতো না। আমি প্রতিটা কদম ফেলি চোখ কান খোলা রেখে। তাই একটাও উল্টাপাল্টা কথা বলবি না। আর কারোর উপরে দোষ চাপানোর আগে নিজের দোষগুলো তুলে ধরার চেষ্টা কর। নিজে যেটা করছিস সেটা ঠিক কিনা, তারপর অন্যের দিকে আঙ্গুল তুলবি। মরিয়ম বেগমের মুখে কোনো কথা নাই, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এবার সুমন উঠে দাঁড়িয়ে বলল, মা, তোমার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আগে আসবে, রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী যাবে, তারপর লতা আর অথই তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে। নিয়ম যদি হয় বউরা তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে, তাহলে তোমাকে দিয়ে শুরু করো। সব নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে করবে, আর তা না হলে সকালে উঠে তোমার দুই ছেলের বউকে বলে দিবে যে তাদের কোনো ইফতারি সামগ্রী আনতে হবে না। আর সুজন তোকে বলছি, এখানে যেসব কথা হলো তার উপর ভিত্তি করে যদি লতাকে কোনো কথা শুনতে হয় বা ওর শরীরে যদি একটা আঁচড়ও লাগে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলেই সুমন রহমান সাহেবের ঘর থেকে বেরিয়ে গেল। অথয় লতার সকালের নাস্তা বানাতে ব্যস্ত। এরই মাঝে মরিয়ম বেগম এসে বসলেন ওদের দুজনের পাশে। মরিয়ম বেগম কোথা থেকে শুরু করবেন কিছু বুঝে উঠতে পারছিল না, তাই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বললেন, বড় বৌমা, ছোট বৌমা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। লতার বুকের ভেতরটা কেমন যেন স্যাঁত করে উঠল। এই বুঝি ইফতারি পাঠানো নিয়ে কিছু বলবে। অথয় আর লতা একে অপরের দিকে একবার তাকালো, তারপর লতা বলল, কি কথা মা, বলুন। তোমরা দুজনের কেউ তোমাদের বাপের বাড়িতে বলো না ইফতারি পাঠানোর কথা। লতা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁচল।
লতা ভাবতে পারেনি এমন একটা কথা সে তার শাশুড়ির কাছ থেকে শুনবে। অথয় কিছুটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কেন মা? কাল তো আপনি বললেন বাবার বাড়িতে জানাতে, তাহলে আজ আবার নিষেধ করছেন কেন? মরিয়ম বেগম বুঝতে পারলো কাল রাতে সুমনের সাথে এসব নিয়ে যে অনেক কথা কাটাকাটি হয়েছে সেগুলোর কিছুই জানে না দুই বউয়ের এক বউ। সত্যি অথয় বা লতা দুজনের কেউই জানে না এই বিষয়টা। সুমন যখন ঘরে আসে ততক্ষণে অথয় ঘুমিয়ে পড়েছিল। সুমন যাওয়ার সময় বলে গিয়েছিল ব্যবসা নিয়ে আব্বার সাথে কিছু কথা আছে, তোমার যাওয়ার দরকার নাই ওখানে। তাই আর অথয় ওদিকে যায়নি। আর সুজনও লতাকে এ বিষয়ে কিছুই বলেনি। বলবে কি করে? সে নিজে যে কতটা ছোট মনের মানুষ সেটা সুমন তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই ছোট মনের পরিচয় নিজের বউয়ের কাছে আর দিবে কি করে সে? তাই সুজনও চুপচাপ ছিল। অথয় আবার জিজ্ঞেস করলো, কি হলো মা, কিছু বলছেন না যে? এমনি নিষেধ করছি। তাছাড়া আমার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই যে তোমাদের বাপের বাড়ির জিনিস আনতে হবে। আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, তাই অন্য কারো জিনিসের দরকার নেই আমার। মরিয়ম বেগমের মুখে এমন কথা শুনে অথয়ের থেকে লতা অবাক হয়েছে বেশি। কারণ বিয়ে হয়ে আসার পর এই প্রথম আজ মরিয়ম বেগমের অন্যরকম এক রূপ দেখছে। একবার একটা কথা মুখ দিয়ে বললে সেটা ফিরিয়ে নেওয়ার বান্দা মরিয়ম বেগম না। আজ হঠাৎ ওনার কি এমন হলো যে কথা ঘুরিয়ে নিলেন? লতা নিজেকে বিশ্বাসই করতে পারছে না। তবে যাই হোক না কেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া যে উনি ওনার মত পাল্টেছেন। তা না হলে আমি কি করে বাবার বাড়িতে কথাগুলো বলতাম? এটা ভেবে ভেবে মনে হচ্ছিল আমি কখন যেন মরে যাব। মরিয়ম বেগম চলে গেলেন। লতার অথই রান্নাবান্না শেষ করে মরিয়ম বেগমকে বুঝিয়ে দিয়েছে। তারপর যে যার ঘরে চলে গেল। মরিয়ম বেগম একে একে সবাইকে খেতে দিয়ে দিলেন। খেয়ে দিয়ে পুরুষ মানুষগুলো সবার কাজে চলে গেলে লতার অথই খেয়ে নিল। এভাবেই ভালো মন্দ সবটা মিলিয়ে ভালোই চলছে মরিয়ম বেগমের সংসার। তবে মরিয়ম বেগম আগের থেকে অনেকটা বদলে গেছে। বাড়ির বউদের উপর অমানবিক ব্যবহারগুলো অনেকটা কমে গেছে। আজ সকাল 8টা বেজে গেছে, মরিয়ম বেগম এখনও ঘুম থেকে ওঠেনি। ঘরের বাইরে থেকে লতা কয়েকবার ডাক দিলেও ঘরে গিয়ে ডাকার সাহস হয়নি তার। কারণ মরিয়ম বেগমের ঘুমের মধ্যে ডাকটা পছন্দ করতেন না উনি। কিন্তু বেলা গড়িয়েই চলেছে, তাই অথই সাহস করে ঘরে ঢুকলো শাশুড়িকে ডাকার উদ্দেশ্যে। অথয়ের একটা চিৎকারে লতা এবং রহমান সাহেব দুজনে হাজির হলো ঘরে। মরিয়ম বেগমের কোনো সাড়া শব্দ নেই। মুখ একপাশে বেঁকে গেছে, চোখগুলো এক নজরে তাকিয়ে আছে একই দিকে। রহমান সাহেব যখন ঘর থেকে বেরিয়েছেন তখনও সব ঠিক ছিল। মরিয়ম বেগম নাকি কথাও বলেছে রহমান সাহেবের সাথে। অথই নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস চলছে। লতা তড়িঘড়ি করে বাইরে এসে বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো সুমন বা সুজনকে যে কোনো একজনকে খুঁজে আনতে। রিমা ও তমাও এসে বসেছে মায়ের পাশে। বেশ কিছু সময় পর সুমন আসলো। সুমন মায়ের এই অবস্থা দেখে বুঝতে পারলো স্ট্রোক করেছে। তাই আবার বেরিয়ে গেল গাড়ির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর একটা মাইক্রোবাসের ব্যবস্থা করা হলো। লতা তার ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থেকে গেল। অথই, সুমন, তমা আর রহমান সাহেব গেল মরিয়ম বেগমের সাথে। কুষ্টিয়া হসপিটালে ভর্তি করা হলো। রাস্তায় আসতে আসতে মরিয়ম বেগম নিস্তেজ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল অজ্ঞান হয়ে গেছে। পুরো দিন যাওয়ার পর সন্ধ্যায় মরিয়ম বেগমের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মরিয়ম বেগম। স্যালাইন চলছে, অক্সিজেন দেওয়া হয়েছে। কোনো কথা বলতে পারছে না, শুধু সবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। ডাক্তার বিভিন্ন টেস্ট করালো, সব রিপোর্ট দেখে বললেন ব্রেন স্ট্রোক করেছে। খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং চিকিৎসা হবে অনেক ব্যয়বহুল। সুমন ডাক্তারকে চিকিৎসা শুরু করতে বলে দিল। পুরোটা রাত কখনো অথই, কখনো সুমন, আবার কখনো তমা বসে বসে সেবা করেছে। রহমান সাহেব হসপিটালের পাশে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। ফজরে আজান দিতেই অথই উঠে বসে। সুমন বসে আছে তার মায়ের পাশে, আর তমা মায়ের বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। সুমন অথইকে দেখে বলল, আমাকে বাড়ি যেতে হবে। টাকা যা এনেছিলাম সব শেষ। ব্যাংক থেকে টাকা উঠাতে হবে। তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো, যেন তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারো। তুমি কি বাড়ি যাবে? গেলে তাড়াতাড়ি নাও, আবার আমার সাথে চলে আসবে। আমি গেলে তোমাকে একা সামলাতে পারবে মাকে? আজান দিতেই রহমান সাহেবও চলে এসেছে হাসপাতালে। সুমন আর অথয়ের কথা শুনে রহমান সাহেব বলল, বড় বৌমা তুমি যাও, সমস্যা নাই, আমি আছি, তমা আছে, সব সামলে নেব। পারবেন তো আপনারা? হ্যাঁ পারবো ভাবি, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা থাকো।
তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব তোমার ভাইয়ের সাথে। সুমন আর অথই বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে সুমন ব্যাংকের কাগজপত্র গুছিয়ে নিয়ে অথইকে বলল সুজন বাড়িতে আছে কিনা ডেকে দিতে। অথই বাড়ি ফিরে রিমাকে কোথাও দেখতে না পেয়ে লতাকে ডাক দিল। লতা তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো তার শাশুড়ি এখন কেমন আছে। লতার অথয়ের মাঝে কথার এক পর্যায়ে এসে রিমার কথা জিজ্ঞেস করলো। মেজো আপা, এসে থেকে রিমাকে কোথাও দেখছি না তো। রিমা কাল দুপুরে তার শ্বশুরবাড়ি চলে গেছে। অথয় কিছুটা অবাক হয়ে লতার দিকে তাকিয়ে বলল, মায়ের এই অবস্থায় রিমা বাড়ি চলে গেল? হ্যাঁ গেল। আবার তোমার কি মনে হয় মায়ের সেবা যত্ন আর সংসারে কাজকর্ম করার জন্য থাকবে? সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এ কেমন মেয়ে, সারা বছর এখানে পড়ে থাকে আর যেই মায়ের শরীর খারাপ হলো আর অমনি পালিয়ে গেল। গেল কিনা সেটা তো দেখতেই পাচ্ছ। সুমন ঘর থেকে বেরিয়ে বলল, অথই তোমাকে পাঠিয়েছিলাম সুজনকে ডেকে দিতে, তুমি সেটা ভুলে গল্প করতে লেগে গেছো। অথই সত্যিই ভুলে গেছিল সুজনকে ডাকার কথা। লতা তাড়াতাড়ি ঘরে গিয়ে সুজনকে ডেকে দিল। সুজন বাইরে এসে বলল, ভাইয়া ডাকছিল আমাকে? মায়ের কি অবস্থা? মা কেমন আছে এখন? মা আছে মোটামুটি, খুব একটা ভালো না। কিছু টাকা লাগবে, তোর কাছে যা আছে দে, আর আমি কিছুটা ব্যাংক থেকে উঠিয়ে নেব। আমি টাকা কোথায় পাবো? যা ছিল সবটাই ব্যবসায় লাগিয়ে দিয়েছি। সুমন অবাক সুজনের দিকে তাকিয়ে আছে। লতা বলল, যা আছে তাই দাও, যেভাবেই হোক মায়ের চিকিৎসা তো করাতে হবে। তোমাকে এত কথা কে বলতে বলেছে? কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে জেনে তারপর করতে হবে? আমার কাছে আপাতত কোনো টাকাই নাই, আর ব্যবসায় কাজে আজকে আমাকে ঢাকা যেতে হবে। পালাতে চাইছিস? আর আমি দেশের বাইরে থেকে এত এত টাকা পাঠিয়েছি, তার কিছুই কি নেই তোর কাছে? এত টাকা কি করেছিস তুই? সব টাকা তহবিল গুছিয়ে এখন কাজের বাহানা দেখাচ্ছিস? কি আজব, পালাবো কেন? আমার কাজ থাকলে আমাকে যেতে হবে না? আর তোমার টাকা সব সংসারের কাজেই শেষ হয়ে গেছে, এখানে আমার তহবিল গুছানোর কিছু নাই। সুমন খুব ভালোভাবেই বুঝতে পারলো সুজন কি বোঝাতে চাইছে। সুমন আর কথা না বাড়িয়ে অথয়কেই বলল, অথই তুমি রেডি হয়ে থেকো, আমি এসেই বেরিয়ে পড়ব। অথয় মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো। সুজন লতাকে বলল, আমি বের হব, সব গুছিয়ে দাও। লতা অথয়ের দিকে তাকিয়ে বলল, আপা তুমি খেয়ে একটু রেস্ট নিয়ে নাও, ভাইয়া না আসা পর্যন্ত। কথাগুলো বলে লতা ঘরে চলে গেল। অথই রান্নাঘর থেকে ভাত আর তরকারি নিয়ে ঘরে চলে গেল। অথই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়ার কারণে মাথাটাও খুব ধরেছে, তাই চোখ বুজে শুয়ে রইল। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো মাথা ধরাটা কিছুটা কমবে। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুম এসে গেছে। কারো হাতের স্পর্শ পেয়ে আচমকা উঠে বসে অথই। তাকে দেখে সুমন পাশে বসে, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলে এসেছি। এতক্ষণ ডাকুনি কেন? আর ব্যাংকের কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, কাল রাতে তো তোমার ঘুম হয়নি, তাই আর ডাকিনি। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। অথই বিছানা থেকে নেমে চলে গেল খাবার আনার জন্য। বাইরে বের হতেই চেঁচামেচির আওয়াজ পেল অথই। সুজনের ঘর থেকে আসছে। অথয়ের বুঝতে বাকি রইল না সুজন আর লতার মাঝে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে। অথই একপাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি নিয়ে ঝামেলা হচ্ছে। ভিতর থেকে লতার কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই সুজন লতাকে মেরেছে। কি নিয়ে মেরেছে সেটা বুঝতে পারলো না। অতই সুজনের ঘরের দিকে যেতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবলো, এটা ওদের স্বামী স্ত্রীর সমস্যা, সেখানে হয়তো আমার না যাওয়াই উচিত। তাই অথই আর সেখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে গেল সুমনের জন্য খাবার আনতে। সুমনকে খেতে দিয়ে অথই পাশে বসে আছে। সুমনের খাবার যেন গলা নামতে চাইছে না, সেটা অথই বুঝতে পেরে সুমনের মাথায় হাত দিয়ে বলল, খেয়ে নাও, এত চিন্তা করো না, আল্লাহ পাকের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার ছোট ভাই বোনেরা কি করবে বলো? চিন্তা তো করতে চাইছি না, তাও তো চিন্তা চলে আসছে। মা সুস্থ হয়ে ফিরে আসবে তো অথই? আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আল্লাহ ভরসা, মায়ের কিচ্ছু হবে না। মা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। হঠাৎ সুমন অথয়ের দু হাত জড়িয়ে ধরে বলল, অথই, মা তোমাদের সাথে অনেক অন্যায় করেছে আমি জানি। কারণে অকারণে তোমাদের কথা শুনিয়েছে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। তুমি মাকে ক্ষমা করে দিও অথই। আমি মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। এসব কি বলছো তুমি? মা কি তোমার একার? উনি তো আমাদেরও মা। আর মায়েরা অমন একটু আধটু বলেই থাকে। সবাই যে এমনটা করে সেটা বলবো না, কিন্তু আমাদের তো এটা বুঝতে হবে যে সব মানুষ একরকম না। এক একজনের চালচলন কাজকর্ম এক এক রকম। তাই বলে কি তাদের খারাপ সময়গুলোতে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে? আর মা যা করেছে তা যদি আমরা এখন মায়ের সাথে করি, তাহলে আমাদের আর মায়ের মধ্যে পার্থক্য হলো কি?
অথই কথাগুলো বলে সুমনের দিকে তাকিয়ে দেখলো সুমন কাঁদছে। আসলে মা তো মাই হয়, সে যেমনই হোক না কেন, মা যেমনই হোক তবুও তো উনি সুমনের মা, মায়ের জন্য কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমি সুমনের চোখ মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি এত কষ্ট পেও না, আল্লাহ পাককে ডাকো, উনি সব ঠিক করে দিবে। আর সন্তানের দোয়া সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়। তুমি মায়ের জন্য দোয়া করো, তোমার সেই দোয়াটুকুই আল্লাহ কবুল করবেন। মা ঠিক সুস্থ হয়ে যাবে। আর তাড়াতাড়ি খেয়ে নাও, হাসপাতালে যেতে হবে। আমরা গেলে তবে আব্বা আর তমা বাড়ি আসতে পারবে। সুমন আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিল। খাওয়া শেষ করে উঠতেই খেয়াল করলো সুজন ডাকছে বাইরে থেকে। সুমন বাইরে এসে দেখলো সুজন রেডি হয়ে একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ঘরের দরজায় এসে দাঁড়ালো লতা। সুজনকে সুমনের অনেক কিছু বলতে ইচ্ছে করলেও চুপ করে থাকলো, কারণ এই সময় সুজনের সাথে তর্ক করার কোনো ইচ্ছে সুমনের নাই। সুমন চুপচাপ এসে দাঁড়ালো বারান্দায়। সুমন বলল, কিছু বলবি? ভাইয়া, বের হচ্ছি, আমার আসতে কিছুদিন দেরি হবে। ঠিক আছে, দেখে শুনে ভালোভাবে থাকিস। কথাটা বলেই সুমন ঘরে চলে গেল। সুমন ঘরে ঢুকে অথৈকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বের হব। মেজভাই কেন ডাকছিল? সে চলে গেল সেটা বলতেই ডাকছিল। অথৈ সুমনের দিকে তাকিয়ে দেখলো রাগে সুমনের দু চোখ লাল হয়ে আছে। তাই অথৈও আর কথা বাড়ালো না। অথৈ সুমনের রাগকে খুব ভয় পায়। সুমন আর অথৈ লতার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে তমা আর রহমান সাহেবকে বাড়ি পাঠিয়ে দিল সুমন। আর 7 দিন হলো অথৈ আর সুমন হাসপাতালে পড়ে আছে। নাওয়া খাওয়া সব ভুলে দুজন সেবা করে চলেছে তাদের মায়ের। মরিয়ম বেগম আগের থেকে অনেকটা ভালো। টুকটাক কথা বলে, কিন্তু এক হাত আর এক পা প্যারালাইসিস হয়ে গেছে। পুরো অকেজো হয়ে গেছে শরীরে এক পাশ। পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে। নিজে কিছুই করতে পারে না, সব সময় একটা লোক লাগে তার কাছে। আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। তারা মরিয়ম বেগমকে বাড়ির পথে রওনা দিয়েছে। বাড়ির দরজায় অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে লতা বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। সবাই ধরাধরি করে বিছানায় এনে শুয়ে দেওয়া হলো মরিয়ম বেগমকে। আশেপাশের বাড়ি থেকে কেউ কেউ এসেছে দেখতে। মরিয়ম বেগম টুকটাক কথাও বলছে তাদের সাথে। প্রায় মাসখানেক হয়ে গেল মরিয়ম বেগমের অসুস্থতার। হাসপাতাল থেকে আসার পর রিমা একদিন এসে শুধু দায় মিটিয়ে গেছে। ইদানিং লতা খুব একটা মরিয়ম বেগমের কাছে আসতে চায় না। যদি কখনো অথৈ ডাক দেয় ধরার জন্য, শুধু তখনই আসে। নিজে থেকে কখনো এসে দেখে না কিছু লাগবে কিনা। হয়তো পুরনো রাগের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু অথৈ কখনো অবহেলা করে না। সুমন, অথৈ আর তমা এরা যতটা সম্ভব চেষ্টা করে মরিয়ম বেগমের খেয়াল রাখার। অথৈ শাশুড়ির পাশে বসে মাথায় হাত বুলে দিচ্ছে। এমন সময় মরিয়ম বেগম এক হাত দিয়ে অথৈয়ের একটা হাত ধরে বলে, আমাকে মাফ করে দিও বড় বৌমা, আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। সি সীমা, এ আপনি কি বলছেন? আপনি মাফ চাইছেন কেন? আমরা আপনার ছেলে মেয়ে, আপনি যা করেছেন তা হয়তো আমাদের ভালোর জন্যই করেছেন। আমরাই হয়তো বুঝতে পারিনি। এসব কথা আর কখনো বলবেন না। দুজনে কথার মাঝে সুমন এসে বসলো। কিছুক্ষণ পর তমাও এসে মায়ের পাশে বসলো। মরিয়ম বেগম আচমকা বলে উঠল, আমার দিক থেকে তো সবাই মুখ ফিরে নিয়েছে। আমার পিছনে টাকা খরচ করতে হবে বলে একজন পালিয়েছে, আর একজন সেবা করার ভয়ে এ বাড়িতে আর পা রাখে না। আর মেজ বৌমা তো থেকেও কাছে আসে না তেমন একটা। তুমি কেন পড়ে আছো আমার কাছে বড় বৌমা? আমার একটা অসুখে আমার সংসারটা ভেঙে চুরে একাকার হয়ে গেল। তুমিও তোমার মতো গুছিয়ে নাও বড় বৌমা, এভাবে আমার পিছনে পড়ে থেকো না। কিচ্ছু ভাঙেনি মা, সব ঠিক হয়ে যাবে। আর এই সংসার কারো একার না, এই সংসার আমারও। আর আমি এই সংসার ছেড়ে কোথায় গিয়ে কি গুছিয়ে নেব? আমার সংসারে আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো মা। মরিয়ম বেগমের দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। অতই তার শাড়ির আঁচল দিয়ে মরিয়ম বেগমের চোখের পানি মুছিয়ে দিল।